আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। কি ভয়ঙ্কর একটা ঘটনা! গত শনিবার গভীর রাতে রংপুরের কামাল কাচনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করল পুলিশ। একটি পরিবারের 4 জনই শেষ। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তী। এরপর এই নৃশংস অপরাধ ঘটানোর দায়ে 2 জনকে আটক করেছে পুলিশ। তারা হলো সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। পুলিশ প্রাথমিকভাবে এটাকে ডাকাতির ঘটনা বলে সন্দেহ করেছিল, এমনটা জানা গেছে। অভিযুক্তদের আটক করার পর পুলিশ সাংবাদিকদের জানিয়েছে আটক 2 জন মাদক সেবন করতে গিয়েছিল। গণপতি চক্রবর্তী তা দেখে ফেলায় একের পর এক ওই পরিবারের সবাইকে শেষ করে দেয় সিদ্ধার্থ আর মুগ্ধ। এমনকি তারা এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই ঘটনাটা এখন আইনি প্রক্রিয়ায় চলে যাওয়ার কথা, সেটা গেছে বা যাবেও। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগের সব মানুষের কাছেই প্রযুক্তির সুফল পৌঁছে গেছে। এতে অপরাধের তদন্তে পুলিশের যেমন সুবিধা হয়েছে, তেমনি কিছু জটিলতাও তৈরি হয়েছে। এই যেমন গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ড নিয়ে পুলিশ এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে, সেই এক ব্যাখ্যা নিয়েই তৈরি হয়েছে ডজন খানিক প্রশ্ন। তার ভেতরের মূল প্রশ্ন হলো, ঘটনা সম্পর্কে পুলিশ যে বর্ণনা দিয়েছে, ঘটনাস্থলের আলামত, সময়ের হিসাব, ফরেনসিক তথ্য এবং অভিযুক্তদের স্বীকারোক্তি সবকিছু কি একই গল্প বলছে? প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মঞ্জুরুল করিম। ঘটনা সম্পর্কে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে পাশের একটি ভবন দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3 তলা বাড়ির ছাদে ওঠে মুগ্ধ ও সিদ্ধার্থ। কেন ওই ছাদে গিয়েছিল তারা? ইয়াবা সেবনের জন্য। গণপতি চক্রবর্তী এই ঘটনা দেখে তাদের বাধা দেন, তখন মুগ্ধ আর সিদ্ধার্থ তাকে হত্যা করে। গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করে, তখন তাদেরকেও হত্যা করা হয়। সেই সময় বাসার ভেতরে ঘরের মধ্যে ঘুমিয়েছিল গণপতি চক্রবর্তীর 12 বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী। সেখানে ঘুমন্ত আয়ুষকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। শনিবার রাত 11টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। রাত 3:30 নাগাদ 4টি লাশ উদ্ধার করে নিয়ে যায়। 3য় তলার ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। 3য় তলায় ওঠার সিঁড়িতে ছিল মা মেয়ে প্রীতিলতা ও আগামীর লাশ। তাদের গলায় দড়ি পেঁচানো ছিল। আর আয়ুষের লাশ পাওয়া যায় 2য় তলায় শোবার ঘরের খাটের পাশে। তার গলায় কাপড় পেঁচানো ছিল। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে। তার মানে কি একের পর এক খুন করতে করতে উপর থেকে নিচে নেমেছিল খুনিরা? পুলিশ বলছে, টানা 4টি খুন করেও খুনিদের আচরণ ছিল স্বাভাবিক এবং খুনের পর বাসার ফ্রিজ থেকে শসা বের করে খেয়েছে তারা। সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশে সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করে। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যায়। এরপরেই প্রশ্ন ওঠে, অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন 3 তলা ভবনের পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে তারা গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেল? এর উত্তরে পুলিশ কমিশনার তদন্তের অগ্রগতি নিয়ে আস্থা রাখার আহ্বান জানান সাংবাদিকদের। এটা গেল প্রথম প্রশ্ন,
দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 4 জনকে হত্যার পর দীর্ঘ সময় খুনিদের সেখানে অবস্থান করা নিয়ে। পুলিশ বলছে 4 জনকে হত্যার পর ওই 2 অভিযুক্ত ব্যক্তি গণপতি চক্রবর্তীর বাড়ির বাথরুমে গোসল করেছে, খেজুর ও শশা খেয়েছে, আবার ইয়াবা সেবন করেছে, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ডাকাতির দৃশ্য তৈরি করেছে, স্বর্ণালংকার পরীক্ষা করেছে, 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়েছে এবং তারপর শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা দেখে বাড়ি থেকে বের হয়েছে। যদি এই বর্ণনা সত্য হয় তাহলে এটা কোনো হঠাৎ রাগের মাথায় 4 জনকে মেরে পালিয়ে যাওয়া ধরনের ঘটনা নয়। এখানে হত্যার পর দীর্ঘ সময় ধরে একটি পোস্ট ক্রাইম অ্যাক্টিভিটি হয়েছে। এবার তৃতীয় প্রশ্ন, পুলিশের বর্ণনা অনুযায়ী প্রথমে গণপতি, তারপর তার স্ত্রী, এরপর মেয়ে এবং সবশেষে ঘুমন্ত ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশ কমিশনার নিজেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ঘটনাটি একের পর এক হত্যার মতো ঘটেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আচরণগত প্রশ্ন এসে যায়। যদি হত্যার সূচনা হয় গণপতি তাদের ইয়াবা সেবন করতে দেখে ফেলার কারণে, তাহলে ঘুমন্ত আয়ুষকে হত্যার প্রয়োজন কেন দেখা দিল? পুলিশ বলছে সে হয়তো তাদের চিনে ফেলতে পারে, কিন্তু এই যুক্তি সত্য কিনা সেটি নিশ্চয়ই পুলিশই যাচাই করবে। সেক্ষেত্রে তারা হয়তো তদন্ত করে দেখবে আয়ুষের ঘুম ভাঙার কোনো আলামত আছে কিনা, তার শরীরে প্রতিরোধের চিহ্ন ছিল কিনা, তার মৃত্যুর পদ্ধতি কি এবং আয়ুষের মৃত্যুর সময়টা অন্য 3 জনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এবার চতুর্থ প্রশ্ন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল খুন হওয়া 4 জনের মুখে অস্বাভাবিকভাবে বিভৎস ছিল এবং মুখের কাছে তরল পদার্থ পাওয়া গেছে। সেই তরল রাসায়নিক কিনা তা ফরেনসিক পরীক্ষার আগে নিশ্চিত করে বলতে পারেননি তদন্তকারীরা। কিন্তু এখানেও তদন্তের পর তথ্য বদলেছে। ফরেনসিক বিভাগের সর্বশেষ বক্তব্য অনুযায়ী অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক ব্যবহারের আলামত পাওয়া যায়নি। মুখের বিকৃতি পচনের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থাৎ তদন্তের একেবারে শুরুতে পাওয়া তথ্য আর পরে ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্য এক জিনিস নয়, আর এ কারণেই কোনো প্রাথমিক তথ্যকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া বিপজ্জনক। এবার পঞ্চম এবং সবচেয়ে আলোচিত প্রশ্ন আমাদের সামনে, আর সেটা হলো শার্ট। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রেপ্তার এক আসামির পরনে যে শার্ট দেখা গেছে, মরদেহ উদ্ধারের সময় রংপুর মহানগর পুলিশের একজন কর্মকর্তার পরনেও একই ধরনের শার্ট দেখা গেছে। এই প্রশ্নের উত্তরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একই ধরনের শার্ট একাধিক মানুষ পরতে পারেন। এখানে 2টি জিনিস আলাদা করে দেখতে হবে। একই ধরনের শার্ট আর একই শার্ট, এই 2 কথার মধ্যে বিশাল পার্থক্য আছে। কারণ একই ধরনের পোশাক বা শার্ট অনেক সংখ্যায় তৈরি হতে পারে এবং কাকতালীয়ভাবে সেটা মিলেও যেতে পারে। আর যদি সত্যি একই শার্ট হয় তাহলে প্রশ্ন ভয়াবহ গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শার্টটি একই। তাই এই মুহূর্তে এটাকে প্রমাণ নয়, একটি ভেরিফিকেশন পয়েন্ট হিসেবে দেখা উচিত। রংপুরের এই বর্বর হত্যাকাণ্ড নিয়ে পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছেন প্রায় 1 মাস আগে নিহত গণপতি চক্রবর্তী তার প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা তুলেছিলেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শুরু করবেন বলে তিনি এই টাকা তুলেছিলেন। সেই টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন নাকি বাড়িতে তা বলতে পারেননি আবুল কালাম আজাদ। প্রশ্ন উঠতে পারে যে তাহলে সেই 15 লাখ টাকা এখন কোথায়? আবার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ি নির্মাণের সময় গণপতি কিছু ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছিলেন এবং পরে বিষয়টি মীমাংসা করেছিলেন। সবশেষ প্রশ্ন হলো ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ নিয়ে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, যে বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সে তথ্য এখনো জানা যায়নি। খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। পরে তারা পুনরায় সংযোগ চালু করে তদন্ত কাজ শুরু করেন। প্রশ্ন উঠল, বিদ্যুৎ সংযোগ যদি হত্যার আগে বিচ্ছিন্ন করা হয়ে থাকে তাহলে কে বিচ্ছিন্ন করেছিল এবং কেন? আর যদি পরে করা হয়ে থাকে তাহলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে কে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিল? এই নৃশংস হত্যাকাণ্ডের অপরাধে সিদ্ধার্থ আর মুগ্ধকে কিভাবে ধরল পুলিশ? এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লু হলো, পুলিশ বলছে 4 জনকে হত্যা করার পর খুনিরা যখন ওই বাড়িতে অবস্থান করছিল তখন তারা আগুন জ্বালিয়ে কিছু গহনা পরীক্ষা করেছিল। পরে আগুনে পরীক্ষা করা চুড়ি পায় পুলিশ। তখন পুলিশ সন্দেহ করে স্বর্ণের বিষয়ে অভিজ্ঞ কেউ জড়িত থাকতে পারে। পুলিশের দাবি, এসব আলামত বিশ্লেষণ করতে গিয়ে আসামিদের বিষয়ে সন্দেহ হয় এবং পরে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সেখানকার একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করত। এরপর গ্রেপ্তার হওয়া 2 আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু জবানবন্দিতে ঠিক কি বলেছে তারা তা এখনো প্রকাশ করা হয়নি। এই হত্যাকাণ্ড নিয়ে যত প্রশ্ন উঠেছে তা বিশ্লেষণ করলে আপাতত 3টি সম্ভাব্য ব্যাখ্যা সামনে আসে। প্রথমটা হলো পুলিশের ব্যাখ্যা, অর্থাৎ অভিযুক্তরা ইয়াবা সেবন করছিল আর গণপতি চক্রবর্তী তা দেখে ফেলেন। পরিচয় ফাঁস হওয়ার ভয়ে তারা একে একে 4 জনকে হত্যা করে এবং ডাকাতির নাটক সাজিয়ে পালিয়ে যায়। দ্বিতীয়টা হলো, বাড়িতে টাকা বা স্বর্ণ থাকার সম্ভাবনায় অপরাধীরা পরিকল্পিত প্রবেশ করেছিল, তারপর হত্যা করে ডাকাতির দৃশ্য সাজিয়ে চলে গেছে। তৃতীয় একটা সম্ভাবনা হতে পারে, বাড়ি নির্মাণের সময় গণপতি চক্রবর্তী যাদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন তাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা। তবে এই মুহূর্তে এর পক্ষে কোনো সরাসরি প্রমাণ নেই। তাহলে এখনো মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে, পুলিশ এই ঘটনা সম্পর্কে যা বর্ণনা করছে, সময়ের হিসাব, ঘটনাস্থলের আলামত, ফরেনসিক তথ্য এবং অভিযুক্তদের স্বীকারোক্তি সবকিছু কি একই গল্প বলছে? এর উত্তর এখনো আমাদের হাতে পুরোপুরি নেই, আর সেই উত্তর বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। আমাদের কাজ প্রশ্নগুলোকে জীবিত রাখা, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো প্রশ্নকেই সত্য বলে ঘোষণা না করা। বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম হলো, বাংলাদেশে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 10 জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এত খুনের মধ্যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি। আলোচনা বেশি হওয়ার প্রধান কারণ হলো, ঘটনার পরপর রকেট গতিতে পুলিশ 2 জনকে ধরে মাদকাসক্ত বলে দাবি করে যেভাবে খুনের রহস্য উদ্ঘাটনের বয়ান তুলে ধরেছে, সে বয়ান নিহতদের পরিবার, রংপুরের স্থানীয় মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের কাছে কাঁচা গল্প বলে মনে হচ্ছে। মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় লজ্জা পেয়ে গভীর রাতে একই পরিবারের 4 জন মানুষকে হত্যার যে বয়ান পুলিশ দিয়েছে, তার শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শুধু হত্যাকাণ্ডই নয়, ঘটনার পর নিহতদের বাথরুমে খুনিদের গোসল করা, ফ্রিজ থেকে বের করে শশা খেজুর খাওয়া এবং বিদ্যুতের লাইন কেটে অন্ধকারে ঘরে সোনা পরীক্ষা করার বিবরণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তিসঙ্গত সংশয় তৈরি করেছে। আর এই অসঙ্গতিগুলো নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এই হত্যার ঘটনায় ময়না তদন্তে অংশ নেওয়া ডোম যতীন রায়ের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে আগামী চক্রবর্তীর শরীর থেকে স্পার্ম পাওয়ার দাবি করেছেন, যেটি ইঙ্গিত করে হত্যার আগে মা মেয়ে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মানুষের মনে আগে থেকে পুলিশি বয়ানের কারণে জন্ম নেওয়া সন্দেহ আরও গাঢ় হয়েছে।
মানুষের মনে নতুন করে জজ মিয়া নাটকের সন্দেহ দানা বেঁধেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রংপুর জেলা স্কুলের গণিতের শিক্ষক গণপতি চক্রবর্তী 2025 সালের ডিসেম্বরে অবসরে যান। নগরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ভাড়া বাসায় থাকলেও মাছুয়াপাড়া এলাকায় জমি কিনে দোতলা বাড়ি নির্মাণ করেন। প্রায় 2-3 বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ির দোতলায় বসবাস করছিলেন তিনি। অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। গত শনিবার রাতে ওই বাড়ি থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্সের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী এবং 5ম শ্রেণীর শিক্ষার্থী ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ রকেট গতিতে এই ঘটনায় মাছুয়াপাড়া এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। তারপর রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দ্রুত সংবাদ সম্মেলনে হাজির হন। দাবি করেন 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে, পুলিশের দাবি করা 2 খুনি ওই বাসায় ওই রাতে কি করেছিল তা নিয়ে পুলিশ এক বিশাল বয়ান তুলে ধরে, যেগুলো নিয়ে দেখা দেয় অনেক প্রশ্ন। সংবাদ সম্মেলনে রংপুর পুলিশ কমিশনার দাবি করেছিলেন, পুলিশ যে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে তারা বৃহস্পতিবার রাতে প্রতিবেশী সীমান্তের বাড়ির ছাদে গিয়ে ইয়াবা সেবন করেছে। শেষ রাতের দিকে দেবু নামের এক ব্যক্তির 3তলা ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে লাফ দিয়ে গিয়ে ইয়াবা সেবন করেন। প্রশ্ন হলো, সেই বাড়ির সঙ্গে লাগোয়া নির্মাণাধীন 3তলা ভবনটি বাদ দিয়ে গণপতি চক্রবর্তী ছাদে কেন ইয়াবা খেতে আসতে হলো তাদের? কেউ যদি নিরিবিলিতে ইয়াবা খেতে চায়, সে তুলনামূলক নিরাপদ স্থান বাদ দিয়ে কেন এমন একটি বাড়ির ছাদে আসবে যেখানে যে কেউ দেখে ফেলার আশঙ্কা থাকে? সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন। পুলিশ কমিশনার অবশ্য এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পুলিশের উপর আস্থা রাখার কথা বলেছিলেন। তারপরে তিনি তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং এর ইতিও টেনেছিলেন। প্রশ্ন হলো, যে ব্যক্তি অন্যের বাড়ির ছাদে মাদক সেবন করতে যায় সে তো এই ঝুঁকি নিয়ে যায় যে কেউ দেখে ফেলতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকরা বলছেন, পাশের নির্মাণাধীন ভবনের 3য় তলা থেকে লাফিয়ে চক্রবর্তীদের বাড়ির দোতলার ছাদে হয়তো যাওয়া যাবে, তবে যাওয়াটা বেশ কঠিন। 2 ভবনের মাঝখানে কিছুটা শূন্য জায়গা রয়েছে। তাহলে পুলিশের ভাষায় অভিযুক্ত 2 জন গেল কি করে? এরই মধ্যে গত 2 দিনে সামাজিক মাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। ইয়াবা সেবনের প্রক্রিয়া এমন যেখানে এর জন্য আগুন জ্বালাতে হয়, দরকার পড়ে বদ্ধ স্থান। তাহলে এর জন্য বাড়ির ছাদের মতো খোলা জায়গা কেন ব্যবহার করবে? সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন, 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তীকে খুন করা হয়। তার গোঙানির শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা যখন যাচ্ছিলেন তখন তাকে খুন করা হয়। তার শব্দ পেয়ে মেয়ে আগামী চক্রবর্তী যখন যান তখন তাকেও খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়। খুনের ঘটনার ধারাক্রম নিয়ে এটি ছিল পুলিশের বয়ান। পুলিশের দাবি হলো, এই 4 জনকে খুন করার সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়নি, হয়েছিল গামছা আর শুধু মেয়ে আগামী চক্রবর্তীর ক্ষেত্রে দড়ি বা রশি। পুলিশের এই বক্তব্যকে সত্য বলে ধরে নিলে বলতে হয়, যত দ্রুত গতিতে কোনো ধরনের ধারালো অস্ত্র ব্যবহার না করে 4 জন মানুষকে খুন করা হলো, সেটি গিনেস বুকে জায়গা করে নেয়ার মতো কথা। দর্শক, খেয়াল করে দেখুন, নিহত গণপতির বাড়িটির 2 তলায় থাকতেন তারা। পুলিশের বয়ান বলছে, গণপতিকে খুন করা হয়েছে বাড়ির 3 তলার ছাদে। গণপতির গোঙানির শব্দ শুনে 2 তলা থেকে ছুটে আসেন তার স্ত্রী। গোঙানির শব্দ শোনা আর একটি ফ্লোরের সিঁড়ি ভেঙে যাওয়ার সময়ের মধ্যে গণপতির মৃত্যু নিশ্চিত করে 2 জন তার স্ত্রীকেও আক্রমণ করলো। একেবারে সুপারসনিক গতিতে কোনো ধরনের ধারালো অস্ত্র ছাড়াই রাতের আলোতে তারা খুনটি সেরে ফেললো। পুলিশের বয়ান বলছে, গণপতির স্ত্রী কিন্তু ছাদে পৌঁছাতে পারেননি। পুলিশ বলছে তাকে খুন করা হয়েছিল সিঁড়িতে। আবার প্রীতিলতা চক্রবর্তীর
চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন তার মেয়ে। অর্থাৎ আরো 1 মিনিটের মধ্যে আরো 2টি খুন সেরে ফেলল পুলিশের ভাষ্য অনুযায়ী এরই মধ্যে ইয়াবা সেবন করা ওই 2 মাদকাসক্ত তরুণ। সময়ের দিক থেকে বিবেচনা করলে পুলিশের বক্তব্যকে অবিশ্বাস করার জন্য সবচেয়ে বড় যুক্তি হলো পরপর 3টি খুন এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে করলো খুনিরা, তাও আবার গলায় গামছা পেঁচিয়ে। মেয়ের ক্ষেত্রে পুলিশের বর্ণনাটি ছিল কিছুটা আলাদা। তাকে শ্বাসরোধ করতে রশিও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হত্যাকারীরা তাৎক্ষণিক রশি কোথায় পেল? শুধু আগামীর ক্ষেত্রেই কেন রশি ব্যবহার করতে হলো? গলায় রশি পেঁচালে ঘাড় না ভেঙে চোয়াল ভাঙে, এমন গল্প শুনিয়েছে পুলিশ। অবশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, চোয়াল ভাঙার কোনো লক্ষণ তারা পাননি। যদিও এর আগে পুলিশ কমিশনার চোয়াল ভাঙার কথা ব্রিফিংয়ে উল্লেখ করেছিলেন। দর্শক, রংপুরে সদ্য প্রত্যাহার করে নেওয়া পুলিশ কমিশনারের ব্রিফিং শুনলে আপনার সামনে আরো একটি প্রশ্ন উঠে আসতে পারে। সেটি হলো, পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছিল, একজন হত্যার সময় অন্যজন দেখে ফেলায়, কিন্তু প্রিয়ম তো ঘুমিয়েছিল, তাহলে তাকে হত্যার প্রয়োজন কেন মনে হয়েছিল হত্যাকারীর? এই প্রশ্নের জবাব অবশ্য পুলিশের কাছে নেই। তার চেয়ে বড় প্রশ্ন, ছাদে ইয়াবা সেবনকারীদের হইচই শুনে গণপতি দৌড়ে গিয়েছিলেন, অথচ 4 জন মানুষকে একে একে হত্যা করা হলো। তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেননি, তারা একটুও চিৎকার করেননি যে চিৎকার শুনে আশেপাশের কারো মনে কোনো সন্দেহ হয়। অপরাধীদের শরীরে একটা আঁচড়ও পড়েনি। মাছুয়াপাড়ার যে বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল সে তথ্য এখনো জানা যায়নি। খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। পরে তারা পুনরায় সংযোগ চালু করে তদন্তের কাজ শুরু করেন। প্রশ্ন হলো, এইবারে বিদ্যুৎ সংযোগ কখন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কারা করেছিল? বিশেষ করে এত রাতে কারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো, সেই প্রশ্নের উত্তর এখনো পুলিশ দিতে পারেনি। 24শে আগস্ট এই ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে গোপীনাথ চক্রবর্তী উল্লেখ করেন, বৃহস্পতিবার 20শে আগস্ট রাত 11:30টার দিকে ছোট বোন পূজা চক্রবর্তীকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। কথোপকথনের শুরুতে মেয়ে আগামী চক্রবর্তী তার খালার সাথে কথা বলেন। পরে 2 বোনের মধ্যে 5 মিনিটের মতো সময় ধরে কথোপকথন হয়। পূজা চক্রবর্তী কালবেলাকে বলেছেন, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কথা বলার পর তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার দেখেন রাত 2:40 তার বোন তাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন, কিন্তু মোবাইলের ডাটা কানেকশন বন্ধ করে রাখায় সেই কল তিনি পাননি। পরবর্তীতে কল ব্যাক করলেও তার ফোনে আর কল ঢোকেনি। তার মানে বৃহস্পতিবার মধ্যরাত 2:40 পর এই ঘটনা ঘটেছে। আবার পুলিশ বলেছে, ভোর রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশের যে দলটি ঘটনাস্থলে গিয়েছিল, তাদের ধারণা ছিল ঘটনাটি ডাকাতির ঘটনা হতে পারে। আবার স্থানীয় অনেকে মনে করেন চাঁদাবাজির কারণেও এই ঘটনা ঘটতে পারে। তবে গণপতির আত্মীয়রা বলছেন, গণপতির মনে অনেক দিন ধরে এক অজানা ভয় বা শঙ্কা কাজ করছিল। গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়ার প্রায় 2 মাস আগ থেকে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ঘুমানো শুরু করেন গণপতি চক্রবর্তী। তার সঙ্গে 5ম শ্রেণী পড়ুয়া পুত্র প্রিয়ম চক্রবর্তীও ঘুমাতেন। গণপতি চক্রবর্তীর স্ত্রীর ছোট বোন পূজা চক্রবর্তী বলেন, দিদি তার বাসায় এসে হঠাৎ বলেছিল জামাইবাবু ঘরের দরজা বন্ধ করে ঘুমানো শুরু করেছেন। তিনি সম্ভবত কোনো ভয়ে ছিলেন। কিছুদিন আগে থ্রেট পেয়েছিলেন বলে জানিয়েছেন গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর মেয়ের জামাই বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ চক্রবর্তী বলেছেন, তার কাকা শ্বশুর তাকে হুমকি দেওয়ার কথা জানিয়েছিলেন, তবে কারোর নাম বলেননি। পরে জানিয়েছিলেন তাদের সাথে মীমাংসা করে ফেলেছেন। পুলিশের বয়ান নিয়ে বিতর্কের বাইরে তাদের কর্মকাণ্ড নিয়েও মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ যে 2 জন মুগ্ধ ও সিদ্ধার্থকে দ্রুততার সঙ্গে আটক করেছে, স্থানীয়দের একাংশের দাবি 2 জনের কেউই মাদকাসক্ত নন। সিদ্ধার্থের মা ও বাবা বারবার একই দাবি করেছেন। পুলিশ এই 2 জনকে মাদকাসক্ত বললেও এখনো পর্যন্ত তাদের ডোপ টেস্ট করা হয়েছে কিনা সে প্রমাণ পুলিশ হাজির করতে পারেনি।
সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলছেন, পুলিশ ঘটনার পর দ্রুত গতিতে যে ভাষ্য তুলে ধরেছে তাতে এই দুজন যদি মাদকসেবী না হয়ে থাকেন তাহলে পুলিশের বর্ণিত হত্যার মোটিভ আরো বেশি প্রশ্নের মুখে পড়বে। একজন ইয়াবাসেবী কি করে একটা স্বর্ণালংকারের দোকান বা মাছের আড়তে চাকরি করতে পারেন সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গ্রেপ্তারের সময় সিদ্ধার্থ যে শার্টটি পরেছিলেন আগের রাতে উদ্ধার অভিযান চালানোর সময় স্থানীয় পুলিশ কর্মকর্তাও একই শার্ট পরেছিলেন। দুজন ব্যক্তির শার্ট একই রকম হতেই পারে, কিন্তু এই একরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। ওই পুলিশ কর্মকর্তা রংপুরের ডিবিডিসি সনাতন চক্রবর্তী এরই মধ্যে এটি কাকতালীয় বলে দাবি করেছেন। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, আরং ব্র্যান্ডের এই জামা রংপুরে তিনি সহ আরো 200 জনের আছে। একই ধরনের শার্ট আরো অনেকের থাকতেই পারে। এটিকে সামনে এনে ঘটনা ভিন্ন খাতে প্রচারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। আরঙের মতো প্রতিষ্ঠানগুলো একই ডিজাইনের কোনো পোশাক খুব বেশি তৈরি করে না। রংপুরে 200 জনের ওই শার্ট আছে বলে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেলেছেন। এসব বিতর্ককে ছাড়িয়ে গেছে বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিতে প্রচারিত একটি সাক্ষাৎকারের ভিডিও। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ডোম যতীন রায়। ৭১ টিভিতে প্রচারিত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ডোম যতীন রায় নিহত প্রীতিলতা চক্রবর্তী ও তার মেয়ে আগামী চক্রবর্তীর শরীর থেকে স্পার্ম পাওয়ার দাবি করেছেন। তিনি বলেন, ধর্ষণের শিকার হয়েছেন কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য মৃতদেহের শরীর থেকে বেরোনো স্পার্ম সংরক্ষণ করা হয়েছিল। তবে আজকের পত্রিকার কাছে এই বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার বিশ্বাস বলেছেন, ধর্ষণের আশঙ্কায় সংগ্রহ করা আলামত পরীক্ষার পর প্রতিবেদনে কোনো স্পার্ম পাওয়া যায়নি। সরকার একাধিক সূত্র বলছে, পুলিশ যেভাবে বয়ান দিয়েছে এবং সবশেষ ডোমের সাক্ষাৎকার প্রচারের পর বিষয়টি নিয়ে মানুষের মনে শুধু সন্দেহই নয়, ক্ষোভ বাড়ছে। সামাজিক মাধ্যমে অনেকে ঘটনাটির সাথে 2004 সালে বিএনপি আমলে জজ মিয়া নাটকের মিল খোঁজার চেষ্টা করছেন। 2004 সালের 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত হওয়ার ঘটনায় নোয়াখালীর নিঃস্ব যুবক জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। আবার রংপুরের স্থানীয় মানুষ পুলিশ বা সরকারের পক্ষ থেকে তুলে ধরা বয়ান কোনোভাবেই বিশ্বাস করছে না। কারণ এরই মধ্যে পুলিশের প্রথমে দেয়া কিছু বক্তব্যের সাথে ফরেনসিক বিশ্লেষণের তথ্য মিলছে না। যেমন পুলিশ মেয়ে আগামী চক্রবর্তীর চোয়াল ভাঙার কথা বললেও ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। নিহতদের আত্মীয় স্বজনরা কোনোভাবেই মানতে পারছেন না পুলিশের বয়ান। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলছেন, সন্দেহটা ওই জায়গায় যে 2টা লোকের পক্ষে এই হত্যাকাণ্ড করা সম্ভব নয়। 4 জনকে 2টা লোক মারবে এবং মারার পর তারা সুস্থভাবে ঘুমাবে, বাড়িতে বসে থাকবে, এটা কখনোই সম্ভব নয় বলে মনে করেন তিনি। পুলিশের এই বয়ানের বিরুদ্ধে রংপুরে এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ হয়েছে। অবশ্য এরই মধ্যে সরকার ড্যামেজ কন্ট্রোলের জন্য অতিশয় আবেগে সংবাদ সম্মেলনে কেঁদে ফেলা পুলিশ কমিশনারকে রংপুর থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হত্যার আগে পুরো পরিবার, বিশেষ করে 2 নারী ও শিশু সন্তানকে যেভাবে নির্যাতনের অভিযোগ সামনে আসছে এবং সেটির সম্পর্কে মানুষের মনে যে ধারণা তৈরি হচ্ছে, সে বিষয়ে পুলিশ নতুন করে কোন বয়ান হাজির করবে? কারণ এরই মধ্যে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ ও সরকার ভিন্ন কিছুকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে বয়ান সাজাচ্ছে না তো? এই প্রশ্ন আরো উঠেছে। এর কারণ নিহতরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী। নানা কারণে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন যে নতুন কিছু নয় সেটি অস্বীকার করা যাবে না। দ্রুততার সাথে পুলিশের অবিশ্বাস্য এক বয়ান, ডোমের ভিডিও ভাইরাল হওয়ার পর ধীরে ধীরে এসব প্রশ্ন বড় থেকে আরো বড় হয়ে উঠেছে।